হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমাল ক্লাসেস। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি গত ভিডিওতে তোমাদের চ্যাপ্টার নাম্বার 4 শেষ করেছিলাম। আজকের ভিডিওতে আমি শুরু করবো তোমাদের চ্যাপ্টার নাম্বার 5, যেটা হচ্ছে আমাদের আলো। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো, আমি শুরু করার আগে দেখে নাও তোমরা এখানে আলো সম্বন্ধে ধারণা নিও। আলো কি? আলো হলো এক প্রকার শক্তি যা কোনো কিছুকে ভিজুয়ালাইজেশন করতে সাহায্য করে। ঠিক আছে, আলো আবার এক ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ বটে। ঠিক আছে, এবার দেখো, আলো এই চ্যাপ্টারতে আমরা মেনলি পড়বো দর্পণ সম্বন্ধে। দর্পণ কি? দর্পণ হলো এক প্রকার বস্তু যা কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, আমরা দর্পণ বলতে বেশিরভাগ আয়নাকে বুঝি, কিন্তু আমরা এখন পড়বো গোলীয় দর্পণ। ঠিক আছে, এই গোলীয় দর্পণটা কি সেটা আমরা জানবো। দেখো, গোলীয় দর্পণ হচ্ছে কোনো প্রতিফলক, ঠিক আছে, প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে আমরা গোলীয় দর্পণ বলবো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, কোনো একটা প্রতিফলক তল মানে যা প্রতিফলন করে, যে তল প্রতিফলন করে তাকে প্রতিফলক তল বলে। সেই প্রতিফলক তলটা যদি কোনো গোলকের অংশ হয় তাহলে আমরা তাকে বলবো কি গোলীয় দর্পণ। ঠিক আছে, এবার দেখো, আর এই গোলীয় দর্পণে একটা সাইড তোমার যে পারদ বা রূপো এর প্রলেপ দেওয়া থাকে। ঠিক আছে, এই গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ হচ্ছে কনকেভ মিরর, আর উত্তল দর্পণ হচ্ছে কনভেক্স মিরর। দেখো, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ একটা। এই অবতল দর্পণের এই সাইডটাতে তাহলে কি দেওয়া আছে? এই সাইডটাতে দেওয়া আছে তোমার পারদ বা রূপোর প্রলেপ দেওয়া আছে। ঠিক আছে, আর এটা উত্তল দর্পণ, মানে এই সাইডে এটা হলো প্রতিফলক তল, আর এই সাইডটাতে রূপো বা পারদের প্রলেপ দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো, এবার বলবো আমরা গোলীয় দর্পণের জ্যামিতিটা দেখবো। দেখো, হ্যাঁ, এটা একটা কি উত্তল দর্পণ, আর এটা একটা হচ্ছে অবতল দর্পণ। এই যে কোনো একটা উত্তল দর্পণ বা একটা অবতল দর্পণ বা যে কোনো একটা গোলীয় দর্পণের কতগুলো টার্মস থাকে। ঠিক আছে, সেই টার্মস গুলো আমরা দেখবো। প্রথমে দেখো মেরু। দেখো, মেরু কাকে বলছে? মেরু হচ্ছে কোন একটা গোলীয় দর্পণের মধ্যবিন্দুটাকে বা কেন্দ্রবিন্দুটাকে মেরু বলছে। এখানে ছবিতে হচ্ছে পি হলো মেরু। দেখো, এই যে এই পিটা হচ্ছে মেরু। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে পি, আর এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে এটা হলো মেরু। ঠিক আছে, আর তারপর দেখো, পরের টার্মস কি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র হচ্ছে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রটাকে বলছে আমাদের বক্রতা কেন্দ্র। এখানে ছবিতে কি হচ্ছে? সি। দেখো, এই সি এটা হচ্ছে আমাদের এই গোলক, তার কেন্দ্র সি, এটা হলো আমাদের বক্রতা কেন্দ্র। তারপর আমরা দেখবো কি পরের টার্ম, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলছে? যে ওই গোলীয় দর্পণটার যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলছে কি আমাদের বক্রতা ব্যাসার্ধ। দেখো, এখানে বক্রতা ব্যাসার্ধ কি হচ্ছে? সিপি। এই দেখো, এই ছবিতে সিপি এটা হলো আমাদের বক্রতা ব্যাসার্ধ। তারপরে কি হচ্ছে? দেখো, প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোনটাকে বলছে? প্রধান অক্ষ হচ্ছে যে যে উত্তল দর্পণ বা অবতল দর্পণটা বা গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র আর ওই দর্পণটার মেরু মানে পি এর এই বিন্দুগামী সরলরেখা, যেমন দেখো এই ছবিতে কি এক্স ওয়াই, এই সরলরেখাটাই হলো আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, তারপর দেখো রৈখিক উন্মেষ। ব্যাপারটা কি রৈখিক উন্মেষ? রৈখিক উন্মেষটা হচ্ছে ওই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার ব্যাসটাকেই বলছে আমাদের রৈখিক উন্মেষ। ঠিক আছে, তারপরে হচ্ছে কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ কোনটা বলছে? কৌণিক উন্মেষ হচ্ছে ছবি অনুযায়ী M1C আর M2 যে অ্যাঙ্গেলটা করছে সেটা হলো আমাদের কৌণিক উন্মেষ। আর M1 এর ক্ষেত্রে দেখো M1C M2 এটা হলো আমাদের কৌণিক উন্মেষ। ঠিক আছে, এবার দেখো উপাক্ষীয় রশ্মি কাকে বলছে? উপাক্ষীয় রশ্মি হচ্ছে যখন রশ্মি কোনো একটি দর্পণের মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হয়। ঠিক আছে, মেরু নিকটবর্তী অংশে আপতিত হয়, তখন কি হচ্ছে? তখন প্রধান অক্ষের সঙ্গে নতি খুব কম হয়। এই রশ্মিগুলোকে বলছে উপাক্ষীয় রশ্মি। যেমন দেখো ছবিতে দেখো, এই যে এটা হলো আমাদের, এটা কি হচ্ছে? আমাদের মেরু। ঠিক আছে, মেরু মেরু বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আর এই যে এবি
আর সিডি দেখো মেরুর খুব কাছাকাছি নিকটবর্তী স্থানে আপতিত হয়েছে, তার ফলে এদের মধ্যে নতিটা খুব কম উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই ধরনের রশ্মিগুলোকে বলবো আমরা উপাক্ষীয় রশ্মি। এরপর দেখো যে মুখ্য ফোকাস কাকে বলে। ঠিক আছে, আমরা দেখো এই মুখ্য ফোকাসটা উত্তল দর্পণ আর অবতল দর্পণ দুটোরই একসাথে আমরা দেখবো ডেফিনেশনটা। ঠিক আছে, দেখো মুখ্য ফোকাস কাকে বলছে, ক্ষুদ্র উন্মেষযুক্ত কোন গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ কি অবতল বা উত্তল দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটি বিন্দুতে মিলিত হয়। এটা এটা কার জন্য, এটা হলো অবতল দর্পণের জন্য। বা প্রধান অক্ষের ওপর একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, এটা কার জন্য, এটা হলো উত্তল দর্পণের জন্য। সেই নির্দিষ্ট বিন্দুকে ওই গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা অবতল দর্পণের মুখ্য ফোকাস আর উত্তল দর্পণের মুখ্য ফোকাস একসাথেই বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো ছবিটা দেখে এখন বুঝে নাও। দেখো যে রশ্মি, এটা এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ সিপি। ঠিক আছে, এর এর সমান্তরাল রশ্মি এ একটা এরা দুটোই কি হচ্ছে অবতল দর্পণে পৃষ্ঠে প্রতিফলিত হয়ে যে এই প্রধান অক্ষের উপর একটা বিন্দু এই এফ বিন্দুতে মিলিত হচ্ছে। এই এফটাই হলো আমাদের ফোকাস বিন্দু। ঠিক আছে, আর এইদিকে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো যে এই সিপির সাথে সমান্তরাল রশ্মি দুটো এ একটা এই দুটোই প্রতিফলিত হচ্ছে, দিয়ে মনে হচ্ছে কি প্রধান অক্ষের উপর একটা বিন্দু এফ, এই বিন্দু থেকে কি হচ্ছে মানে তোমার অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই এফটা হলো আমাদের এই উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু। ঠিক আছে, এবার দেখো এই যে ফোকাস দূরত্ব সাথে তোমার বক্র ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। সেই সম্পর্কে কি দেখো, ফোকাস দূরত্ব সমান হচ্ছে বক্র ব্যাসার্ধ বাই 2। ঠিক আছে, মানে কি হচ্ছে, মানে হচ্ছে বক্র ব্যাসার্ধ সমান হচ্ছে 2 ফোকাস দূরত্ব, 2 গুণিত ফোকাস দূরত্ব। ঠিক আছে, এই ফোকাস দূরত্ব কাকে বলছে, ফোকাস দূরত্ব হচ্ছে কোনো গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলছে। তারপরে দেখো যে গোলীয় দর্পণের রশ্মি অনুসরণ পদ্ধতিটা দেখো। ঠিক আছে, মানে এইখানে আমরা দেখবো যে আলোক রশ্মি কোন পথে আসছে, যে কোন পথে প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা দেখবো। দেখো এখানে আছে কি, প্রথমে আমরা দেখিয়েছি সব অবতল দর্পণের ক্ষেত্রে 4টে কন্ডিশন, তারপর নিচে দেখিয়েছি উত্তল দর্পণের ক্ষেত্রে 4টে কন্ডিশন। ঠিক আছে, এবার দেখো কন্ডিশনে দেখো, যদি আলোক রশ্মি যে প্রধান অক্ষের সাথে সমান্তরালে আবদ্ধিত হয়, তাহলে প্রতিফলনের পরে এটা ফোকাসের মধ্যে মুখ্য ফোকাস বিন্দুগামী হবে। ঠিক আছে, তারপর কন্ডিশনে দেখো, যদি তোমার আলোক রশ্মি মুখ্য ফোকাস গামী যদি হয়, তাহলে সেটা প্রতিফলনের পর এটা যাবে প্রধান অক্ষের সাথে সমান্তরালে প্রতিফলিত হবে। ঠিক আছে, এরপর দেখো যদি 3 নম্বর কন্ডিশনে দেখো, যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হয়ে দর্পণে অবতল দর্পণে যদি আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলিত হয়ে যে পথে এসেছিল সেই পথে ফিরে যাবে। ঠিক আছে, এবার 4 নম্বর কন্ডিশনে দেখো, 4 নম্বর কন্ডিশনে কি বলছে, যদি আলোক রশ্মি ও দর্পণের মেরুতে এসে যদি পরে আপতিত হয়, তাহলে সেটা নর্মাল যে নিয়ম প্রতিফলনের সেই অনুযায়ী যাবে ফিরে, কিন্তু এর প্রধান অক্ষটাই হয়ে যাবে অভিলম্ব এর। ঠিক আছে, এবার দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের প্রথম কন্ডিশনটা দেখো, উত্তল দর্পণের প্রথম কন্ডিশনটা কি বলছে দেখো, যদি এই অবতল দর্পণের মতনই দেখো, যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালে আপতিত হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এটা ফোকাস বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, আর অভিলম্বটা কি হবে, ওই বক্রতা কেন্দ্রগামী। ঠিক আছে, আর আর এই দ্বিতীয় কন্ডিশনটা দেখো, দ্বিতীয় কন্ডিশনটা কি বলছে, দ্বিতীয় কন্ডিশনটা বলছে কি, যদি আপতিত আলোক রশ্মি ফোকাস বিন্দুতে পড়ছে বলে মনে হয়, তাহলে এটা প্রতিফলনের পর এই প্রধান অক্ষের সাথে সমান্তরালে এটা প্রতিফলিত হবে হলো। আর 3 নম্বর কন্ডিশনে দেখো, 3 নম্বর কন্ডিশনে কি হচ্ছে, যদি আপতিত রশ্মিটা বক্রতা কেন্দ্র গামী বলে মনে হয়, তাহলে এটা প্রতিফলনের পর এটা কি হবে, আবার সেই পথ যে পথে আপতিত হয়েছিল সেই পথে আবার প্রতিফলিত হয়ে চলে যাবে। ঠিক আছে, তারপর দেখো এবার কি হচ্ছে, এবার যদি আলোক রশ্মি যদি আলোক রশ্মি একই রকম আলোক রশ্মি যদি মেরুতে পড়ে আপতিত হয়, তাহলে সেটা
নর্মাল প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা প্রতিফলিত হবে, কিন্তু এর অভিলম্বটা হবে কি আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, এরপর দেখো আমরা দেখবো অবতল দর্পণে কতগুলো প্রতিবিম্ব তৈরির ঘটনা দেখবো। ঠিক আছে, দেখো যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী কোনো একটা বস্তু প্রেজেন্ট থাকে বর্তমান থেকে, তাহলে তার প্রতিবিম্বটা তৈরি হবে কি সৎ প্রতিবিম্ব তৈরি হবে বিবর্ধিত, এবং এটা হবে কি একটা অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, এটা কোথায় তৈরি হবে? এটা তৈরি হবে বক্রতা কেন্দ্রের বাইরে প্রতিবিম্বটা তৈরি হবে। ঠিক আছে, এরপর দেখো যে যদি কোন একটা অবতল দর্পণের মুখ্য ফোকাস আর মেরুর মধ্যে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে এর প্রতিবিম্বটা তৈরি হবে কি অসৎ অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এটা কি হবে? সমশীর্ষ হবে এবং এটা বিবর্ধিত হবে। এটা তৈরি হবে কোথায়? এটা তৈরি হবে যে আমাদের দর্পণটার উল্টো দিকে, অপোজিট সাইডে। ঠিক আছে, এরপর দেখো যে কোন একটা আহ বস্তু যদি একটা বিন্দু বস্তু যদি কোন একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের বাইরে যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে তার প্রতিবিম্বটা তৈরি হবে আমাদের বক্রতা কেন্দ্র আর মুখ্য ফোকাসের মধ্যে। ঠিক আছে, এটাও একটা বিন্দু প্রতিবিম্ব হবে। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে গোলীয় দর্পণের ব্যবহারে চলে আসবো। গোলীয় দর্পণের ব্যবহার কি? দেখো আমাদের গোলীয় দর্পণ দুটো, একটা উত্তল দর্পণ একটা অবতল দর্পণ। এবার উত্তল দর্পণের ব্যবহারটা দেখো, উত্তল দর্পণ আমাদের গাড়ির ভিউ ফান্ডার দর্পণ হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর কোথায় ব্যবহৃত হয়? এটিএম দর্পণ হিসাবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। আর অবতল দর্পণটা দেখো, অবতল দর্পণ আমাদের টর্চ, গাড়ির হেডলাইট প্রভৃতিতে প্রতিফলক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর কোথায় ব্যবহৃত হয়? দন্ত চিকিৎসকের দর্পণ হিসেবে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এছাড়াও তোমার দাড়ি কাটা দর্পণ হিসেবেও অবতল দর্পণকে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। আশা করি আমি যতদূর পড়ালাম তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।